যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় শিশুসহ আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে গাজার বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ওদিকে আবার ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরীয় সেনাদের লড়াইয়ের পক্ষে সাফাই গিয়েছেন কিম জং উন। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবারও শ্রীনগরে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে ভারত। যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান এই হামলা চালিয়েছে দাবি করে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। কয়েকদিনের টানা হামলা, গোলাবর্ষণ আর সীমান্ত উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির খবরে এভাবেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তানের করাচির মানুষ। খবরটি শুনে আমরা খুবই আনন্দিত। পরিবারের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এখন আশা করছি নিশ্চিন্তে তাদের ফিরিয়ে আনতে পারবো। আজ পাকিস্তানের জন্য মর্যাদাপূর্ণ একটি দিন। আমরা মোমবাতি জ্বালিয়ে আল্লাহকে এবং অন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংঘাত বন্ধ হয় আমরা খুবই খুশি। যদিও যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান সম্মত হওয়ার কিছুক্ষণ পরই তা ভঙ্গ করার পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করে দুই দেশই। ভারতের দাবি, জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে শ্রীনগরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে উদ্বেগ জানান। বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান ভারতে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারত ও পাকিস্তান যে সমঝোতায় এসেছে তা না মেনে গত কয়েক ঘন্টায় কয়েক দফা ভারতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির এ লঙ্ঘনকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পাকিস্তানকে আহ্বান জানাই তারা যেন এসব হামলার যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করে। এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও এখনো সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতই রেখেছে ভারত। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন শিগগিরই এ বিষয়টিও সমাধান করা হবে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির কথা বিবেচনা করে আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি। আশা করছি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই ভারতের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি, কাশ্মীর সংকট সহ বিতর্কিত বিষয়গুলোতে একটি সমাধানে পৌঁছানো যাবে। এ বিষয়ে আমরা আশাবাদী। এ সময় এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ শরীফ। সৃষ্টি ঘটক, ৭১। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, যে যুদ্ধবিরতি সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্ত কার্যকরের পরে পাকিস্তানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হতে আমরা দেখেছি। ভারতের কি অবস্থা জানাবেন? কলকাতার চিত্রটা কেমন? দেখুন শাওন, পশ্চিমবঙ্গের মানুষ যারা আছেন কলকাতা সহ এই রাজ্যের প্রত্যেকেই কার্যত দল ও মত ধর্ম নির্বিশেষে হতাশ। কারণ সবাই কিন্তু একটা জিনিস অপেক্ষা করেছিল যে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেবে ভারত, এবং প্রথম থেকে বলে এসেছিল যে ভারতের কাছে ৪২টি এরকম জঙ্গি ঘাঁটি আছে, তার ভিতরে ৯টি ঘাঁটি মাত্র গুড়িয়ে দেওয়া হয়েছে, বাকি ঘাঁটিগুলো কিন্তু এখনো গোড়াতে পারেনি। তো স্বাভাবিকভাবে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে কিন্তু সবাই হতাশ। এমনকি কংগ্রেস দলের তরফ থেকে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন কেন, কোন শর্তে। এমনকি এই যে আমেরিকার যে বসিংটা সেটাও কিন্তু মানতে পারেননি দেশবাসী। স্বাভাবিক কারণে ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে এবং নরেন্দ্র মোদী বর্তমান সময়ে দুই নেতৃত্ব, দুই প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে শিক্ষিত সচেতন মানুষ সবাই করছেন এবং বলছেন ইন্দিরা পারলেন, মোদী পারেনি। তো
তো স্বাভাবিকভাবে কিন্তু দেশবাসী পশ্চিমবঙ্গ কলকাতা সহ এই যে মিষ্টি বিতরণ পাকিস্তানে দেখা গেছে সেরকমটা দেখা যায়নি, যদিও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যুদ্ধ নয় শান্তি চাই তারা এমন প্রেস বিবৃতি দিয়েছে। পাশাপাশি জঙ্গি আয়নের বিরুদ্ধেও কিন্তু তারা বলেছে যে সেই বিবৃতিতে কোনোভাবে জঙ্গি ঘাঁটি বা জঙ্গিবাদ এবং এই হিংসা কোনোভাবে বরদাস্ত করবে না, এ বিষয়ে তারা সরকারের পাশে আছে। অন্যদিকে কিন্তু গতকাল যখন এই যুদ্ধবিরতি হয় 5টার সময়, তার পরপরই দেখা যায় যে হামলার কথা ভারতের তরফ থেকে বলা হয় পাকিস্তানের বিরুদ্ধে, এরপরে পাল্টা অ্যাকশন নেয় ভারত। রাত যখন গভীর হয় তখন কিন্তু দুই পক্ষই চুপচাপ থাকে, কিন্তু সকালে দেখা গেল যে দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। একটা হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি যে মন্তব্যটি তিনি যেটা বলেছেন যে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট যেটা প্রকাশ্যে আনা যাবে না। কি সেই রিপোর্ট? এই রিপোর্ট নিয়ে কিন্তু এক একজনের মতো করে বিভিন্ন অর্থাৎ সামরিক থেকে যেহেতু শুরু করে রিপোর্টটি গোয়েন্দা প্রকাশ তারা করা হয়নি বিশ্লেষণ করছে। সেহেতু সবাই সবার নিজেদের মতো করে তার ব্যাখ্যা দিচ্ছে। সত্যজিৎ, এই প্রসঙ্গে আমরা আমাদের অতিথির কাছেও যাব, আপনি আমাদের সঙ্গে থাকুন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে, এবং যেটি বলছিলাম দর্শক, সত্যজিৎ এইমাত্র যে পয়েন্টটি তুললেন যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আলোচনাটা করেছে যুক্তরাষ্ট্র, এই বিষয়গুলো আসলে কি হতে পারে ভেতরকার পরিস্থিতিটা সেটি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে কথা বলার সময় যে কথাটি দিয়ে শেষ করলেন যে যুক্তরাষ্ট্র যেটি বলেছে যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চাপ দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে তারা, ঠিক কি ইঙ্গিতের কারণে ভারত রাজি হলো শেষ পর্যন্ত? আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, আমার কাছে আমি যা শুনেছি একেবারে বিশ্বস্ত CNN সোর্সে, এটা সত্যজিৎ এর কথা ঠিক উল্টা। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রথমে সৌদি আরব ও ইরানকে অনুরোধ জানিয়েছে পাকিস্তানকে বোঝাতে যেন পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি। পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি না হয়ে তারা তাদের যে পরবর্তী সেকেন্ড স্টেজ অফ অ্যাটাক, যেটা আর কি উন্নত মানের আরো শক্তিশালী মিসাইল যার ব্যবহার করে ভারতের অভ্যন্তরে আঘাত করা সম্ভব ছিল, রাজস্থান গুজরাটের ভিতরকার শহরগুলো হরিয়ানা পর্যন্ত ছিল, সেই সব জায়গায় আক্রমণ করার মতো পাকিস্তান রেডি হয়েছিল। তখন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান যে তিনি যেন পাকিস্তানকে বোঝান। তখন মার্কিন প্রেসিডেন্ট এই দায়িত্ব নেন। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি দায়িত্ব দেন তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে, যিনি তারপর পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সাথে যোগাযোগ করেন। সেনাবাহিনী প্রধান কিছুটা সময় চান, সময় নিয়ে তারপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করার পর কিছু পূর্ব শর্ত আরোপ করেন। ভারতকে জানানো হয় পাল্টা যে ভারত যেন অবিলম্বে যে অবৈধভাবে পানি চুক্তির ভঙ্গ করেছে সেই পানি চুক্তির ব্যাপারে যেন পদক্ষেপ নেয়। ভারত রাজি হয়েছে, জয়শঙ্কর জানিয়েছে ভারত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। তারপর পাকিস্তান রাজি হয়েছে যে ঠিক আছে আমরা যুদ্ধবিরতিতে যাব। কিন্তু যেটি খবরে আমরা জানছি যে ভারত যদিও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু সিন্ধু পানি চুক্তির ব্যাপারে তাদের যে স্থগিতাদেশ ছিল সেটি বহাল রাখছে। তাহলে যদি সিন্ধু পানি চুক্তি বন্টন চুক্তিটি স্থগিত থাকে সেই ক্ষেত্রে পাকিস্তানের দাবি তো পূরণ হচ্ছে না এবং এই দুই দেশের সম্পর্ক উন্নয়নেও একটা বাধা থাকছে। এই ব্যাপারে কি বলবেন? আমি কিছুক্ষণ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণ দেখলাম পাকিস্তানের পার্লামেন্টে। তিনি সরাসরি বললেন যে খুব শিগগিরই সিন্ধু পানি চুক্তি তারা মেনে চলবে। এখন পর্যন্ত পাকিস্তান কোনোভাবে এফেক্টেড হয়নি স্বল্পটা, তবে এটা ক্লিয়ার আমরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই দেখবো ভারতের থেকে ঘোষণা আসবে যে তারা সিন্ধুর পানি স্বাভাবিকভাবে ফ্লো তারা আবার স্বাভাবিক করেছে। পাকিস্তান আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেটা ভারতের
বিশাল অর্থনৈতিক স্বার্থে কাজে লাগবে, তা হচ্ছে যে তারা তাদের আকাশ সীমা সাথে সাথে খুলে দিয়েছে, যার ফলে ভারতের কোটি কোটি ডলার লস হচ্ছিল তাদের প্রাইভেট অনেকটা ঘুর পথে যাতায়াত করতে হচ্ছিল ভারতীয় বিমানগুলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুরাও আছে। এই হামলায় আহত হয়েছে অন্তত 124 জন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, অবরুদ্ধ গাজায় নিহতের মোট সংখ্যা 52,800 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,19,473 জনে পৌঁছেছে। গাজার মানুষের দুর্দশার বিষয়ে মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে গাজা প্রসঙ্গে কথা বলেন তিনি। খামেনি বলেন, গাজার পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পুরো বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খামেনি। জাতিসংঘের তথ্য মতে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়ার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গাজার মানুষ। তাদের কথা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনকে নিয়ে দ্বিরাষ্ট্র ও দ্বিজাতি সমাধানের কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের 80 বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাশিয়া সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার। পুতিন বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের কথা রয়েছে ট্রাম্পের। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করলেও ইসরায়েলে আসছেন না ট্রাম্প। তারপরও বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। এ সময় তারা হামাসের হাতে আটক 59 জিম্মিকে জীবিত অথবা মরদেহ ফেরত চেয়েছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন। শনিবার ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাবে জেলেনস্কি বলেন, আগামী সোমবার থেকে আকাশে, সমুদ্রে ও স্থলে একটি নিঃশর্ত 30 দিনের যুদ্ধবিরতি শুরু হবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। তবে রাশিয়া যদি এই নিঃশর্ত যুদ্ধবিরতির শর্তগুলো প্রত্যাখ্যান করে তাহলে রুশ জ্বালানি এবং ব্যাংকিং খাতের ওপর আরও নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনগুলোতে যুদ্ধের অবসান ঘটাতেই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সকালে ক্রেমলিনে দেয়া এক বক্তব্যে পুতিন এই প্রস্তাব দেন। তবে ইউরোপীয় নেতাদের দেয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি কোনো মন্তব্য করেননি। তবে 15ই মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পুতিন। এর কয়েক ঘন্টা আগে শনিবার কিয়েভ এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা এক বৈঠকে সোমবার থেকে রাশিয়ার প্রতি 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। রুশ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ খুবই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল, এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কেআরটি জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্র মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন কিম জং উন। সেই সাথে যে কোনো আগ্রাসন প্রতিহত করতে রাশিয়াকে সব রকম সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, কুর্স্ক অঞ্চলে বীরের মতো লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা, রুশ সেনাদের সহায়তা করছে তারা। গত এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়া স্বীকার করেনি যে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে 10,000 কোরীয় সেনা। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।